ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। এটা ঊনবিংশ শতাব্দীর একটা বাঙালি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা। দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মানে স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। লিস্টেড কোম্পানির মধ্যে সেটা আলাদা ডিবেট এবং আলাদা তদন্ত হতে পারে। এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না, জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। কদিন আগে জামাত ইসলামের এক বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74 দাঁড়াতে পারেন, সেই জন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন। মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন, এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। উনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাজেন নাই, কইও বাচ্ছেন, শোল মাছও বাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুখোমুখি অবস্থান করলেন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, সালাউদ্দিন আহমেদ বর্তমান প্রধান দলীয় নেতা বা সরকার দলের একজন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকেই বলেন যে বিএনপির মূল হোতা বা বিএনপির যিনি প্রধান হিসাবে বর্তমান কাজ করছে তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশে যখন 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়িয়ে দিল, ঠিক তারপরেই কিন্তু তিনি দেশে আসেন। দেশে আসার পরেও এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি জামাতের প্রতি এত ক্ষিপ্ত, সে জামাতকে ধুয়ে দিচ্ছে। আজকেও সংসদে আমরা দেখলাম যে আওয়ামী লীগের এত অন্যায়, এত অপচয়, এত দুর্নীতি, এত পরিমাণ অন্যায় করেছে আওয়ামী লীগ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ যে দেশকে শেষ করে দিয়ে গেছে এতেও তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা জামাতকে নিয়ে পড়ে আছে। প্রিয় দর্শক, আজকে মুখোমুখি অবস্থান করলেন জামাতের আমির এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা তাদের বক্তব্য শুনে আসবো আরও বিস্তারিত, যেহেতু আমরা সংক্ষেপে দেখেছি। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে তাদের গুরুত্বপূর্ণ আজকে যে কথার লড়াই, সেই লড়াইটি শুনে আসি, এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব। মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই আমি। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন, এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটবন্য ব্যাংকেও হেল্প করত। এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। মাননীয় স্পিকার, এত গুলি কামানের পরে মাত্র 8 মিনিট। আপনাকেও কামান দেওয়া হবে, বলতে থাকেন। আমি বলতে থাকি, আপনি যখন থামাই দিবেন আমি থেমে যাব। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। নোটিশটি উত্থাপন করেছিলাম জনস্বার্থে। বক্তব্য সবাই যখন দেয় জনস্বার্থেই দেয়। আমরা বিরোধী দলের পক্ষ থেকে পর্যন্ত 4 জন কথা বলেছেন, বা 5 জন আমি এখন বলছি। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই আমি। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে।
এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে উনি জানেন না, ওনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82%-এর মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন, এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইতো। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল, এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। উনি কর্মচারীদের নিয়োগের ব্যাপারে কথা বলেছেন। 10,000 কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, সামান্য কোনো নিয়ম নীতি মানা হয়নি, পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এই ব্যাংকের সমস্ত অতীত ট্রেডিশন ব্যাক করে কোনো পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা কাগজে কেউ না কেউ সই করে দিয়েছে, এইটাই তার নিয়োগ লেটার। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি ভালোই বলছেন, কিছু কিছুটা অস্পষ্টতা আমার কাছে মনে হয় যে তিনি বলতে কাকে আপনি মিন করছেন, আর যে আমলে এভাবে নিয়োগে বৈষম্য করা হয়েছে, অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা কি ফ্যাসিস্ট আমলে নাকি ইন্টারিম সরকারের আমলে? এটা ফ্যাসিস্ট। ক্লিয়ার করে বললে সবাই উপকৃত হবে। জি জি, এটা ফ্যাসিস্ট আমলে, কিন্তু সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন আর একটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল, যে আসেন, বিনা পরীক্ষায় আপনারা চাকরি নিয়েছেন, মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন। তারা কেউ আসেনি। কেন তারা আসেন? এরপরে এই ব্যাংকটা 1983 সালের নভেম্বরে 3টা শাখা দিয়ে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। ঢাকার লোকাল ব্রাঞ্চ মতিঝিলে, আগ্রাবাদ, চিটাগাং, সিলেট, তালতলা। পর্যায়ক্রমে তাদের সততা, দক্ষতা, আমানতদারি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মান, এগুলার কারণে অনন্য উচ্চতায় ব্যাংকটা চলে যায়। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুললে ভালো, এটাও খুলে দিতেন। এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এইটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামিক ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল, 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার চেষ্টা করতাম। সেই সময়টা এই ব্যাংক এককভাবে বৈদেশিক রিমিটেন্সের 32% পর্যন্ত আর্ন করত। তার ডিপোজিট, তার তারল্য, তার ইনভেস্টমেন্ট, সকল টার্নওভারে ইম্প্যারালাল একটা ব্যাংক ছিল। সবগুলা সরকারি ব্যাংক মিলেও তার সমতুল্য ছিল না। কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ, ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো। 15.5 বছর দুঃশাসন চালানো হলো। কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো কম না। এখনো আবার একই তালে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি?
আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন থাকে সংসদে গণশুনানিও হোক, অসুবিধা নাই। আরটিএস প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়। আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন, কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে ওনাদেরকে 15 মিনিট বলেছে, আপনাকে 7 দিয়েছি, আরো 8 মিনিট বলেন আপনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যা আশঙ্কা করছি সেটা এখন বলতে চাচ্ছি। ব্যাংকে পরিবর্তন যে কোনো সময় আসতেই পারে। ব্যাংকের স্বার্থে আসতে হবে, গ্রাহকের স্বার্থে আসতে হবে, মালিকের স্বার্থে আসতে হবে। আমি এই ব্যাংকের একজন মালিক, আমার 10 টাকা মূল্যের একটা শেয়ার আছে। আমি আমার এই শেয়ারের দাবি কখনো ছেড়ে দেব না। আমার এই 10 টাকা মূল্যের শেয়ারের পক্ষে আমি আমার রাইট ধরে রাখার জন্য, এস্টাবলিশ করার জন্য যা করা দরকার তাই আমাকে করতে হবে। আমি তার রাজনৈতিক পরিচয় করব না, আমি করব এই ব্যাংকের একজন গ্রাহক হিসাবে, একজন মালিক হিসাবে। এইভাবে রাজনৈতিক পরিচয় থাকা কোনো দোষের বিষয় নয়। আর এই ব্যাংকের গ্রাহক শুধু জামাত ইসলামের মানুষরাই নয়, এই ব্যাংকের গ্রাহক বিএনপির বহু লোক আছেন, আমার পরিচিত অনেক লোক আছে, অন্যান্য দলের আছে, অন্যান্য ধর্মের আছে। এটা সকলের ব্যাংক। এই ব্যাংক একক কারণ, ওই ব্যাংকের গায়ে লেখা নাই যে এই ব্যাংক এরাই শুধু সুবিধা নেবে বাকিরা পারবে না, এরাই শুধু গ্রাহক হতে পারবে বাকিরা পারবে না, এই ধরনের কিছু লেখা নাই। এগুলো হলো বানায়ট বয়ান। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে থাকছে। এর প্রমাণ এই যে ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক, তিনি রংপুরের রিজিওনাল ম্যানেজার থাকা অবস্থায়, ডিরেক্টর থাকা অবস্থায় অনিয়মের 52 লাখ টাকার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, তাকে তখন শাস্তি দেওয়া হয়েছে। আর 5 আগস্টের পর তিনি স্বৈরাচারের দূষর এবং দুষ্কৃতিকারী হওয়ার কারণে তিনি শেষ পর্যন্ত এখান থেকে বাধ্য হয়েছেন চলে যেতে। সেই লোকটাকে এনে এখানে বসানো হলো। তিনি যখন ডেপুটি গভর্নর, তখন এস আলমের সকল অপকর্মের তিনি ছিলেন সহযোগী, এবং সেই হিসাবে তিনি একটা প্রাইজ পেয়েছিলেন। তার স্ত্রীর নামে ভুয়া কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, সেখানে 3.5 কোটি টাকা এক্সিম ব্যাংক থেকে গিফট লোন দেওয়া হয়েছে তাকে। তিনি অসৎ। সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কথা বললেন মাননীয় প্রধান সরকারি দলীয় বা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কথা বলেন বিরোধী দলীয় প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, আমরা চেয়েছিলাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই দেশটা যেন শান্তিতে থাকে এবং দেশটা যেন শান্তিতে সবাই বসবাস করতে পারে। এই দেশে মব থাকবে না, কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, এদেশে মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষ তার ন্যায্য অধিকার পাবে। এগুলোই চেয়েছিলাম। দেশে দুর্নীতি হবে না, দেশের মানুষ আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হবে, নিরপরাধ মানুষ জেলে থাকবে না। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমরা চেয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন তার কি কাজ আর সে কি কাজ করছে। আজকেও আমি দেখলাম যে বিএনপির একজন পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে যে স্বরাষ্ট্রমন্ত্রী উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে খেয়াল রাখা, দেশের আইন শৃঙ্খলা প্রতি খেয়াল রাখা, এবং সে সাথে আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে দীর্ঘদিন ছিলেন, অনেকে বলে যে তিনি ট্রেনিং প্রাপ্ত সেই দেশ থেকে ভারতের সাথে আমাদের যে বর্তমান সীমান্ত নিয়ে অবস্থা তৈরি হয়েছে, সেই সীমান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে কি কঠিন একটি অবস্থা। ভারতীয় বিএসএফ তারা জোরপূর্বক ভারতের সাধারণ নাগরিককে, অসহায় নাগরিককে এনে পুশিংয়ের চেষ্টা করছে আমাদের বাংলাদেশে। তারা দিয়ে দিতে চাচ্ছে, নানা ধরনের অপকর্ম নিয়ে ব্যস্ত ভারতের সীমান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে তাদের কোনো খেয়াল নেই, এবং কি বলবো যে এগুলো নিয়ে কোনো কথাও নেই। আওয়ামী লীগ গত 17 বছরে যেভাবে লুটপাট
কি বলবো যে চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ, হত্যা সহ নানা রকম অপরাধ করে গেছে, সে বিষয় নিয়েও বিএনপির কোনো নেতাকর্মীর কোনো কথা আমরা শুনি নাই বলতে নেই। তাদের ভয় জামাত কি নিয়ে, তাদের একটাই ভয়, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কি হবে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে ভয়, সেই ভয় থেকেই তারা আওয়ামী লীগকেই ভুলে গেছে। বরঞ্চ তাদের আমরা যতটুকু বুঝতে পারছি সাধারণ জনগণ হিসেবে, যে তারা আওয়ামী লীগের সাথে এখন আদাত করে চলছে যে আমরাই দেশটা চালাই, জামাত যেন কোনোভাবে ক্ষমতায় না আসে। জামাত ক্ষমতায় আসবে কি আসবে না এটা সাধারণ জনগণ যারা, তারা নির্ধারণ করবে। যতই চেষ্টা করা হোক, যতই দুর্নীতি, যতই নির্বাচন কমিশন কে এককভাবে নেওয়া হোক, শেখ হাসিনা যেরকম করে রেখেছিল, মানুষ আসলে যাকে ভোট দিবে তারাই জয় হবে। এই যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে কি হবে এটাই আপনারা দেখুন, যে জামাতের দেখুন কতগুলো চেয়ারম্যান হবে, জামাতের উপজেলা চেয়ারম্যান হবে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি একটা পরিস্থিতি দেশের মধ্যে। গ্রামগঞ্জে যারা থাকেন, গ্রামগঞ্জে যারা আসেন, তারা বুঝতে পারবেন যে জামাতের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ আজ পর্যন্ত জামাতের কোনো নেতা চাঁদাবাজি করেছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। অথচ বিএনপি একটু বৃহৎ দল, বিএনপিকে কি বলবো, যে বিএনপির আদর্শিক একটা দল ছিল, এখন নেই। এখন অনেকে বিএনপি করে পেট চালানোর জন্য, তারা নিজের পেটকে কিভাবে চালাবে, তাদের কোনো কর্ম নেই, তারা রাজনীতি করে, এটাই তাদের কর্ম। তাহলে বুঝতে পারছেন যে তারা অবশ্যই চাঁদাবাজি করতে হবে। সিএনজি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন স্ট্যান্ডগুলো তাদের দখলে আনতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। শেল্টার দিয়ে টাকা নিতে হবে, এবং একটা মহল্লায় এতগুলো দল, বিএনপির ভিতরে একটা মহল্লায় কয়েকটি দল, মানে বিভক্ত, এক দল যাবে আর এক দল আসবে, আর এক দল যাবে আর এক দল আসবে, এই একটি পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি হয়েছে। সরকারের উচিত এগুলো নিয়ন্ত্রণ করা। সাধারণ জনগণ, আপনার দল যত বড়ই হন না কেন, পুরো দেশ তো আর আপনাদের দলের পক্ষে না। সাধারণ জনগণ আছে, সাধারণ জনগণ আগের চেয়ে অনেক সচেতন, অনেক সচেতন। আগে একটা কি বলবো যে ওই হাসিনার প্রথম আমলেও যদি আমরা দেখি যে 9 সালে 8 সালের দিকে, 9 সালের দিকে সম্ভবত, তখন সোশ্যাল মিডিয়া এত গুরুত্ব পায়নি। এখন গুরুত্ব পাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু ব্যাপকভাবে বেড়ে চলেছে। একটা অন্যায় করে সরকার বা বিরোধী দল যারাই হোক পার পেয়ে যাবে, এই দিন কিন্তু আর নেই। অবশ্যই যাই করবেন বুঝে শুনে করবেন। দেশের মানুষ তারেক রহমানকে অনেক সম্মান করে, ভালোবাসে। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার কথাবার্তা আমি নিজেও ভালো লাগে তার কথাবার্তা, এবং শুনি তার আশ্বাস ভালো লাগে, দেশের জন্য কাজ করতে চায়। আমি চাই তিনি দেশের জন্য কাজ করুক, তার মায়ের যে দেশের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা তার মধ্যে জেগে উঠুক। যারা দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রী আছে, যারা এখনো যারা দুর্নীতি করে বেড়াচ্ছে, তাদেরকে পরিবর্তন করুন। যারা সত্যিকারের দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যান, এই আশাই করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।